বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে টি-20 সিরিজ জিতে গেছে। ঘটনাটা ঘটছে মিরপুরে। মিরপুরে যেহেতু বাংলাদেশ একটা সিরিজ জিতছে, ফলে বুঝে না বুঝে দেখে না দেখে সেই চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে যে ধান খেতে বাংলাদেশ সিরিজ জিতছে, বিদেশি একটা দল ডেকে এনে ধান খেতে, মিরপুরের ধান খেতে নোংরা উইকেটে সিরিজ জিতছে, এই জয়ের কোনো অর্থ হয় না। এখন এই ব্যাপারটা নিয়ে একটা মহা গোলমাল লেগে গেছে এই কথাবার্তা নিয়ে। আসলে উইকেটটা কেমন? এটা কি ধান ক্ষেত? মাইক হেসন বলতেছে এটা ভালো উইকেট না, আবার আমাদের ব্যাটসম্যানরা বলতেছেন যে এটা ভালো উইকেট, লো স্কোরিং উইকেট। আবার কেউ কেউ খুব কনফিউজড যে এরকম উইকেটে কি বলবো। তারা একদিকে দেখতেছেন যে না, আগের মতো এরকম বল গড়াচ্ছে না, এখানে স্ট্রাগল করতে হচ্ছে ব্যাটসম্যানদের, সেই স্ট্রাগলটা ক্রিকেটিং স্ট্রাগল, সেই স্ট্রাগলটা আনপ্রিপেয়ার্ড উইকেটের স্ট্রাগল না। তাহলে এই উইকেটটাকে আমরা কি বলবো? হ্যাঁ, এটাও তো আবার সত্যি যে এটা 200 রানের উইকেট না, এখানে 150-60 পার স্কোর। তাহলে এই উইকেটটাকে কি আমরা ভালো বলবো? এই উইকেটটাকে কি আনপ্রিপেয়ার্ড বলবো, ধান ক্ষেত বলবো, নাকি ভালো উইকেট বলবো? এটা নিয়ে আমরা খুব কনফিউজড একটা অবস্থায় আছি। ফেসবুকে যারা তর্ক করতেছেন তাদেরও আমি কনফিডেন্স লেভেল দেখে বুঝতেছি তারা ঠিক বুঝতেছেন না যে হোয়াট টু সে। তো আসেন আমি আপনাদের হাতে কিছু অস্ত্র তুলে দেই, কি বলতে হবে সেটা বলি, আর একই সঙ্গে একটা সিরিয়াস আলোচনা করি যে আসলে এই ধরনের উইকেটে আমাদের খেলা উচিত কিনা। অনেকে একটা সিরিয়াস কোশ্চেন রেজ করছেন যে কদিন পরে এশিয়া কাপ, তার কদিন পরে বিশ্বকাপ, এরকম একটা সময় আমাদের এরকম লো পার স্কোর উইকেটে খেলা উচিত কিনা, এটাও খুব গুরুতর প্রশ্ন। এই দুটো ব্যাপার নিয়ে একটু আলোচনা করি। প্রথমত হচ্ছে আপনাদের একটু ট্রিক্স শিখাই যে এই উইকেটটাকে আপনারা কি বলবেন। দ্বিতীয়ত হচ্ছে আমরা একটু বলে সিরিয়াস আলোচনা করি যে এই উইকেটে আমাদের আদৌ খেলা উচিত কিনা, এরকম একটা সময় ইন্টারন্যাশনাল সিরিজ খেলা উচিত কিনা। এই দুটো ব্যাপার নিয়ে আজকে একটু কথা বলি। প্রথমত আমি একটু কড়া কথা, মানে মজার ছলেই একটু কড়া কথা দিয়ে একটু বলি। নীরেন্দ্রনাথ চৌধুরীর একটা বই আছে আত্মঘাতী বাঙালি। নীরেন্দ্রনাথ চৌধুরী সম্পর্কে আপনারা যারা জানেন যে উনি হচ্ছে পড়াশোনা করছেন ইংলিশ মাধ্যমে, যদিও শান্তিনিকেতনের ছাত্র, কিন্তু প্রচণ্ড বাঙালিদের বিভিন্ন স্বভাব নিয়ে খুব বিরক্ত ছিলেন। ওনার অনেক গবেষণার বিষয় হচ্ছে বাঙালির যে ইনফিনিটি এগুলা নিয়ে। আত্মঘাতী বাঙালি যে কেমন এটা আমার বুঝতে একটু লেট হয়েছে। এটা বুঝছি আসলে আমি বাংলাদেশের লোকেদের এই যে কমন সেলিব্রেশন দেখে, মানে কোনো একটা বড় ঘটনা দেখলে এদের যে অ্যাকসেপ্ট করার ক্ষমতা, আমাদের যে অ্যাকসেপ্ট করার ক্ষমতা, এটা দেখে। ধরেন ডক্টর ইউনূস নোবেল জিতছে, এখন ডক্টর ইউনূসকে আমি হয়তো দেখতে পারি না, কিন্তু ডক্টর ইউনূস নোবেল জিতছে এটা নিয়ে আমি সেলিব্রেট করব না, এটা নিয়ে আমি হইচই করব না। দেখতে পারি বা না পারি ওটা কালকে বুঝবো না। আজকে নোবেল জিতছে, আজকে আমার খুঁজে বের করতে হবে অর্থনীতির নোবেল কি নোবেল কমিটির দেয়, না অন্য জায়গা থেকে ফান্ড আছে অমুক তমুক, সে কি আদৌ নোবেল পাওয়ার মতো, শান্তিতে নোবেল পাওয়ার মতো কিছু করছে, নাকি অর্থনীতিবিদরে জোর করে দেওয়া হয়েছে, তার সঙ্গে হিলারি ক্লিন্টনের কি সম্পর্ক, সব খুঁচে খুঁচে বের করতে হবে আমার ওই দিনই। বের করে সেলিব্রেশনটা যাতে পানি ঢেলে দিতে হবে প্রত্যেকটা ব্যাপারে। হুমায়ুন আহমেদের যখন একটা লেখা কোটি কোটি কপি বিক্রি হচ্ছে, জাপানে অনুবাদ হচ্ছে, জাপানে সেটা ন্যাশনাল সাহিত্য হিসাবে গুরুত্ব পাচ্ছে, আমরা খুঁজে বের করতেছি হুমায়ুন আহমেদের ব্যক্তিগত চরিত্র কেমন, সে তার বউয়ের সঙ্গে কেমন ব্যবহার করছে। হুমায়ুন আহমেদ চলে না, হুমায়ুন আহমেদ অমুকের কপি করে তমুকের কপি করে, এইচ অ্যান্ড এভরি সেক্টরে। ধরেন এই যে ফারুকি ভাই, ফারুকি ভাইয়ের সঙ্গে তো আমার এখন যোগাযোগই নেই, তারপর ফারুকি ভাইয়ের একটা ছবি যখন বুসানে অ্যাওয়ার্ড পায় আমরা হাজারটা ত্রুটি খুঁজে বের করি। একই কথা ক্রিকেটে সর্বক্ষেত্রে জাতি হিসাবে আমরা আত্মঘাতী। আমরা কখনো নিজেদের কোনো সাফল্য সেলিব্রেট করতে শিখি নাই। যখনই সাকিব 1 নম্বর অলরাউন্ডার হয় তখন আমরা বলার চেষ্টা করি এটা আসলে অলরাউন্ডারদের যোগই না, তেমন কোনো অলরাউন্ডার নাই এখন। আর ভাই জ্যাক কালিস বাইচা থাকা অবস্থায়, জ্যাক কালিস ফুল ফর্মে থাকা অবস্থায় সাকিব 1 নম্বর অলরাউন্ডার হয়েছে। এই জিনিসটা ভুলে গিয়ে আমরা বলি যে বিনা কম্পিটিশনে হয়েছে। তামিম যখন উইজডেনের কাভার হয় তখন আমরা বলি এবছরে আসলে এরকম পারফর্মারই খুঁজে পায় না উইজডেন, এই জন্য কোথা থেকে তামিমরে ধরে নিয়ে আসছে, ইচ অ্যান্ড এভরিথিং। সেই একই জিনিস মিরপুরের উইকেটের ক্ষেত্রেও সত্যি। মিরপুরের উইকেট কবে কখন কি আচরণ করছে কেউ, এই যারা এগুলা নিয়ে চিল্লাপাল্লা করে, কেউ খোঁজ রাখে না। ইভেন এই সিরিজে উইকেটটা আসলে কি আচরণ করতেছে এটা তারা খোঁজ রাখে না। তারা শুনছে এবং কোনো একটা সিরিজে হয়তো সত্যি দেখছে যে এখানে বল গড়ায় যায়, বল আনইভেন বাউন্স হয়, কাদার মধ্যে যেটা হয় আর কি, কোনোটা গড়ায় যায় কোনোটা হাঁটু পর্যন্ত ওঠে, বোঝা যায় না বল কি হয়। এই উইকেট তো অবশ্যই নোংরা। এই উইকেটটা আমরাই নাম দিচ্ছি ধান ক্ষেতের উইকেট, এই উইকেটটা আমরাই বলছি যে মিরপুরের ধান ক্ষেত। তাহলে কি এবারও ধান খেতে খেলা হচ্ছে না? এবার ধান খেতে খেলা হচ্ছে না। এই জিনিসটা হচ্ছে একটু খেলা দেখেন, একটু খেলা দেখলে বুঝতে পারবেন। উইকেটে রান কম হচ্ছে,
উইকেটে ব্যাটসম্যানরা স্ট্রাগল করতেছে কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে, তার মানে সেটা ধানক্ষেত তা না। ধানক্ষেত আমরা কখন বলি? খারাপ উইকেট আমরা কখন বলি? আনপ্রিপেয়ার্ড উইকেটে, বা ইচ্ছা করে উইকেট নোংরা করে রাখলে নিজেদের সুবিধার জন্য। সেটা বাংলাদেশ 2-4 বার করছে, করে নাই কখনো তা না। ইংল্যান্ডের বিপক্ষে একবার টেস্টে করছে, এছাড়াও 2-4 বার অনেকবার আপনি উদাহরণ খুঁজে পাবেন। সবচেয়ে বাজে উদাহরণ হচ্ছে বোধহয় 2020 বা 21-এ আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ডেকে এনে মিরপুরে হাতুরু সিং এর থিওরিতে এই যে গামিনী একটা উইকেট বানালো, মানে ওইখানে মার্বেলের মতো বল গড়ায় গড়ায় যাচ্ছিল। ওখানে ওদের বিপক্ষে আমরা সিরিজ জিতলাম, T20 সিরিজ জিতলাম, কাদের বোধহয় হোয়াইট ওয়াশও করলাম নিউজিল্যান্ডে। ওইটা নোংরা ছিল, ওইটা শেমফুল ঘটনা ছিল। এছাড়া ম্যাক্সিমাম টাইমে এরকম ঘটনা আপনি যদি টোটাল পার্সেন্টেজ নিয়ে বসেন, এরকম নোংরামি হয়েছে হয়তো 10% ম্যাচে। 10% ক্ষেত্রে এরকম নোংরামি হয়েছে যে সময় আমরা তীব্র প্রতিবাদ করছি যে এটা চলবে না, এই নোংরামি চলবে না। বাকিটা সময় মিরপুরে একটা সময়ে একদম মিরপুরে সলিড ব্যাটিং উইকেট হতো, খুব ভালো বাউন্স ছিল। একটা সময় সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে সেটার জন্য গামিনী বা কারোর দোষ নেই, এখানে অতিরিক্ত খেলার ফলে। কালকেও দেখতেছিলাম বাংলাদেশে একটা ছেলে, সম্ভবত রিফাত এমিল, আমি কমেন্ট্রি দেখে বুঝতে পারি না এটা কি আমাদের রিফাত এমিল কিনা, যেই হোক ইনফোতে একটা স্টার্স দিছে যে বাংলাদেশ গত 10 বছরের মধ্যে 5 শতাধিক T20 ম্যাচ খেলছে এই মিরপুরে। এছাড়া কত টেস্ট খেলছে, কত T20 খেলছে, এটা আপনারা বুঝতেই পারেন। ফলে এই উইকেট মরে গেছে পার্মানেন্টলি, উইকেট একদম ভেতর থেকে বেস থেকে নষ্ট হয়ে গেছে। এই উইকেট আর আগের ক্যারেক্টারে যাবে না। যখন এখানে ওয়ানডেতে 300+ রান রেগুলার হতো, T20তেও 200+ রান হতো, শুরুর দিকে বিপিএল এ মনে নাই এখানে ব্রেন্ডন ম্যাককালাম গেইলরা কিরকম ঝড় তুলছে, সেই দিনে আর ফিরবে না। ফিরবে এটা পুরো ওভারলে করতে হবে, উইকেট পুরো খুঁচে ফেলতে হবে, সঙ্গে আউটফিল্ডেও প্রচুর কাজ করতে হবে, মানে পুরো জিনিসটা রিনোভেশন করতে হবে। সেটা 1-1.5 বছর একদম, বা তারও বেশি সময়, 2-3 বছর ধরে এটা কাজ করতে হবে। এই আপনি মিরপুরে ফিরেও তাকাইতে পারবেন না। যদি বিসিবি সেই স্বাধীনতা নেয়, যদি মনে করে যে না উইকেটের একদম চরিত্র বদলায় ফেলবো, এটারে একদম আমরা লাহোর বানায় ফেলবো, তাহলে আলাদা কথা, সে তর্ক আলাদা কথা। মিরপুর এখন একটা ক্যারেক্টার পেয়ে গেছে, সেই ক্যারেক্টারটা আনফেয়ার না। পৃথিবীর প্রত্যেকটা ভেন্যু আলাদা আলাদা ক্যারেক্টার। ইভেন একই ভেন্যুতে 10টা উইকেট থাকলে 10টা উইকেটের ক্যারেক্টার একই রকম হয় না। এমনও ভেন্যু আছে একটা উইকেটে খুব বেশি বল মুভ করে, একটা উইকেট অনেক বেশি ফ্ল্যাট আচরণ করে, এরকম ভেন্যু আপনারা দেখছেন। ফলে প্রত্যেকটা উইকেটের নিজস্ব সত্তা থাকবে, নিজস্ব একটা ক্যারেক্টার থাকবে। এখন মিরপুরে সেই ক্যারেক্টারটা দাঁড়ায় গেছে T20তে। যদি আপনি বলেন পার স্কোর 150, 160, এই সিরিজেও তাই ছিল। কিন্তু দুটো ম্যাচে আপনি দেখছেন যে 110, 20, 30 এই জায়গায় রেজাল্ট হচ্ছে। এটা প্রকৃত চিত্র না, এটা হচ্ছে দুই দলের ব্যাটসম্যানরা বোগাস খেলতেছে। আপনি 3-4টা করে রান আউট হয়েছে পাকিস্তানের। মাইকেসন বলে যে উইকেট ভালো না, আপনার দলের সব গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানরা তো রান আউট হয়েছে, এটা কি উইকেটের দোষ? এটা তো আপনার ব্যাটসম্যানদের দোষ। মাইকেসনের চোখে দেখার চেষ্টা করেন না। মাইকেসন তো প্রত্যাশা করবে যে দুনিয়ার সব জায়গায় লাহোরের উইকেট থাকবে, সে তার দলটা ওইভাবে প্রস্তুত করে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে আমি জানি না। এই দলে এক গাদা বিপিএল খেলা খেলোয়াড় আছে, তাদের ধারণা দেওয়ার কথা যে মিরপুরে 150-60 হচ্ছে পার স্কোর। তারা 200 ভেবে ব্যাটিং শুরু করতেছে, দুটো ম্যাচেই সেই জায়গায় কোলাপস করে গেছে। এবং সেই জায়গাটা আমাদের পেসাররা, লাস্ট ম্যাচটা আপনি যদি দেখেন, গত ম্যাচে তানজিম সাকিব যে সুন্দর বাউন্স পাইছে, ধারাবাহিকভাবে সে বাউন্স পাইছে, এমন না যে একটা নেমে গেছে একটা উঠে গেছে, ধারাবাহিকভাবে বাউন্স পাইছে। এই উইকেটটা আপনার নোংরা উইকেট মনে হয়? এই উইকেটে রান করা কঠিন, স্কিলফুল বোলারের এগেনস্টে রান করা খুবই কঠিন। ওই যে বললাম 150-60 হচ্ছে পার স্কোর, এটা 200 রানের উইকেট না। কারণ এখানে বোলারদের জন্য অনেক কিছু আছে। স্পিনাররা ছোট ছোট টার্ন পাবে, গ্রিপ পাবে, এবং গ্রিপ পাইলে আবার আমাদের দেশের স্পিনাররা এবং মুস্তাফিজ পাগল হয়ে যায়। মুস্তাফিজের মূল কৌশল হচ্ছে স্লোয়ার এবং কাটার। এই জিনিসটা যে উইকেটে বলটা একটু ধরে, আমরা বাংলায় বলতাম না যে উইকেটে বলটা ধরতেছে, মানে বলটা পড়ে একটু গ্রিপ পাচ্ছে। এই উইকেটে একটু গ্রিপ পায়, এই উইকেটে একটু গ্রিপ পাইলে আমাদের স্পিনাররা এবং আমাদের মুস্তাফিজ পাগল বানায় ফেলা দিতে পারে। এরকম উইকেট পৃথিবীতে আরও আছে যে জায়গায় গ্রিপ পাওয়া যায়। এই যে আমেরিকায় বিশ্বকাপ হলো, ওখানে গ্রিপওয়ালা উইকেট ছিল। এখন আমাদের বোর্ড মনে করছে যে আমাদের জিততে হবে এই সিরিজটা, সেজন্য তারা এই গ্রিপওয়ালা একটু স্লো উইকেট 150-60 উইকেটে খেলাইছে। খেলায় আমরা সিরিজ বের করে নিছি। যদি আমরা চাইতাম আমরা 200 পারের উইকেটে খেলাবো, আমাদের তো সিলেট ছিলই, সিলেট তো 200 পারের উইকেট, সিলেটে গিয়ে খেলতাম, হারে যেতাম সিরিজটা। এখন এটা আসলে জেতার জন্য আমরা মিরপুরে খেলছি। এই জায়গাটায় একটা জিনিস
খুব মাথায় রাখা দরকার, খুব মাথায় রাখা দরকার যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন উইকেট থাকবে, সবার পার স্কোর 200 হবে না। কোথাও পার স্কোর 220ও হইতে পারে, কোথাও পার স্কোর 150ও হইতে পারে। 150-এর নিচে নামলে আমরা সমালোচনা করব যে এটা তো টি-20 জামানার সঙ্গে যায় না, কিন্তু 150 থেকে 200 তো ওঠা নামা করবে, সারা পৃথিবীতেই তাই করে। আপনার আইপিএল দেখে যদি মনে হয় যে আইপিএলটাই পৃথিবী, পার স্কোর 200, তাহলে তো হইলো না রে ভাই। আপনি বিগ ব্যাশ দেখেন না, আপনি পিএসএল দেখেন না। পিএসএল এ পার স্কোর কি 200? পিএসএল এ পার স্কোর কত? যারা স্টার্স নিয়ে কাজ করেন তারা দেখেন, পিএসএল পার স্কোর আমি নিশ্চিত 180-র নিচে। আবার বিপিএল এ পার স্কোর সম্ভবত 180 থেকে 185-র মধ্যে। সব জায়গায় তো একই রকম স্কোরের উইকেট হবে না, কারণ অস্ট্রেলিয়ায় তো কখনোই সড়ক বানাবে না, অস্ট্রেলিয়া কখনোই লাহোরের উইকেট বা আইপিএল এর উইকেট বানাবে না। এটা প্রত্যাশা করে লাভ নাই, তারা তাদের স্ট্রেংথ অনুযায়ী উইকেট বানাবে। তাহলে প্রথম যেটা আপনাকে তর্কের উপাদান দেওয়ার সেটা দিয়ে দিছে, আপনি সোজাসুজি বলেন যে এটা ফেয়ার উইকেট। আমরা তখনই একটা উইকেটে খারাপ উইকেট বলবো, বাজে উইকেট বলবো, মায়েক হাসানকে সমর্থন করবো যদি উইকেটে আনইভেন বাউন্স বেশি থাকে। একটা দুইটা বল নিচু হবে, একটা দুইটা বল হঠাৎ করে অকওয়ার্ড লাভ দিবে, এটা পৃথিবীর সব জায়গায় হয়। কিন্তু রেগুলার যদি আনইভেন হয় এবং আনপ্রিপেয়ার্ড ক্যারেক্টার ধারণ করে উইকেট, তাহলে আমরা নিন্দা করব যে এটা কোনো স্পোর্টিং উইকেট হলো না। বাকি সব ফেয়ার উইকেট, বাকি পৃথিবীর সব ফেয়ার উইকেট। আপনার ওয়াংখেড়ের র্যাঙ্ক টার্নার, ওটাও ফেয়ার উইকেট। ওয়াকার যে ভয়াবহ গতির উইকেট, ওটাও ফেয়ার উইকেট। নিউজিল্যান্ডের ঘাসের মুথাওয়ালা উইকেট, ওটাও ফেয়ার উইকেট। ইংল্যান্ডের যে দারুণ মুভমেন্টের উইকেট, ওটাও ফেয়ার উইকেট। এমনকি লাহোরের উইকেটও ফেয়ার উইকেট, যে লাহোর নিয়ে বাসিত আলী অনেক মজা করছে। লাহোরের উইকেটে বলা হয় যে পিচ ঢালা সড়ক পথ, ওটাও ফেয়ার উইকেট। যতক্ষণ না পর্যন্ত আপনি এটাকে দুই দলের জন্য ব্যালেন্স নষ্ট করে না ফেলতেছেন, মানে আনপ্রিপেয়ার্ড একটা অবস্থায় দিচ্ছেন। ফলে উইকেটের ব্যাপারটা গেল। এবার আসেন হচ্ছে যে সিরিয়াস আলোচনায়। আমাদের একটা পক্ষ সিরিয়াস আলোচনা তুলছেন যে বিশ্বকাপ সামনে, এশিয়া কাপ সামনে, এরকম একটা অবস্থা আমাদের নিজেদের স্বার্থে কি আমাদের উচিত হচ্ছে এরকম উইকেটে খেলা? আজকে দেখলাম প্রথম আলো এরকম একটা স্টোরি করছে, তারাও ডিসাইসিভ কিছু বলে নাই, তারাও ওখানে কোশ্চেন তুলছে যে অনেকে বলতেছেন যে এটাকে আমাদের প্রস্তুতির জন্য ভালো হয়েছে। আমি এখানে একটু অন্যরকম ভাবে উত্তরটা দিই। আজকাল কেন জানো খোঁচায় উত্তর দিতে ভালো লাগতেছে, আমি জানি না এটা সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হয়েছে কিনা। আচ্ছা ভাই, কেউ কি চাকরি করতে যায় শিখতে? চাকরি করা কি শেখার জায়গা? চাকরিতে তো আপনি কাজ করতে যান, রেজাল্ট পাইতে যান। আপনার শেখার জন্য আপনার দীর্ঘ শিক্ষা জীবন আছে, এরপরে ইন্টার্নি লাইফ আছে, প্রয়োজনে কোর্স করেন। চাকরি শেখার জায়গা না। একই রকম ইন্টারন্যাশনাল ক্রিকেট শেখার জায়গা না, প্রস্তুতি নেওয়ার জায়গা না। ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনার রেজাল্ট পাওয়ার জায়গা। আমি বারবার বলি ইন্টারন্যাশনাল ক্রিকেট হচ্ছে আপনার দেশের বিজ্ঞাপন, আপনার দেশের টাকা কামাই করার পথ। ফলে এইটারে যদি আপনি ধরে নেন যে এটা শেখার জায়গা, প্রস্তুতির জায়গা, বিশ্বকাপে কি হবে, এশিয়া কাপে কি হবে, এটা কনসার্নের জায়গায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন এবং ক্রিকেটটা বুঝতেছেন না, বা দুনিয়ার খেলাধুলাই বুঝতেছেন না। ক্রিকেট বাদ দেন, খেলাধুলাই বুঝতেছেন না। আপনি এই লেভেলে খেলবেন, ইন্টারন্যাশনাল সিরিজ খেলবেন জয়ের জন্য। আপনার র্যাঙ্কিং এর কথা মাথায় রেখে খেলবেন, প্রেস্টিজের কথা মাথায় রেখে খেলবেন, বিজ্ঞাপন হবে, আপনার টাকা আসবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট হচ্ছে এই জিনিস, এখানে আপনার প্রস্তুতির সঙ্গে কোনো সম্পর্ক নাই। তাহলে প্রস্তুতি নেব কিভাবে? আমরা যে বিশ্বকাপ জিততে চাই, অমুক করতে চাই, তমুক করতে চাই, আমরা 200 পার উইকেট পেলে সেই সময় সত্যি সত্যি কেমনে খেলবো, এটা তো আমরা এখানে শিখলাম না। তাহলে শিখলাম কোথায়, শিখবো কোথায়? ওই যে বলছি যে তাহলে আপনি ক্লাসে কি করছেন? এই যে 12-13 বছর বা 16 বছর আপনি পড়াশোনা করলেন, এরপরে যে ইন্টার্নশিপ করলেন, এরপরেও যে নানা রকম কোর্স করলেন, অনলাইনে কোর্স কিনলেন, তারপরে নানা রকম মেন্টরশিপের কাছে গেলেন, কি করলেন এই সময়টা? ওইটাই তো আপনার প্রস্তুতির টাইম। বুঝতে পারেননি? এটা হচ্ছে ডোমেস্টিক ক্রিকেট। ডোমেস্টিক ক্রিকেট আপনাকে এই সুযোগটা দেবে। আওয়াজ তোলেন, এখন সত্যিকারের আওয়াজটা তোলেন যে ডোমেস্টিকে কেন প্রপার উইকেট এখনো হচ্ছে না, যেখানে 200 পারের উইকেট থাকবে, 180 পারের উইকেট থাকবে, কিছু টার্নার থাকবে, কিছু মুভমেন্টওয়ালা উইকেট থাকবে, নানা রকম থাকবে। আপনার ডোমেস্টিকে যখন সেটা হবে, তখন আপনার সেখানে এইসব ফাও চিন্তা করতে হবে না যে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে আপনি শিখবেন। কোথায় পাকিস্তান? পাকিস্তান আপনার শিখাইতে আসছে? পাকিস্তানের কাজকে আপনার শিখানো? পাকিস্তানের কাজ আপনার ডিস্ট্রয় করে দিতে আসা? পাকিস্তান চাবে আপনার ডিস্ট্রয় করে দিতে, আপনি ওখান থেকে ম্যাচ জিতে বেরোবেন। সেটার জন্য যা করতে হয়, যতক্ষণ আইনের মধ্যে থেকে পারা যায়, ওই যে বললাম আনপ্রিপেয়ার্ড উইকেট ছাড়া নিজের স্ট্রেংথ অনুযায়ী সুবিধা নিয়ে সিরিজ জিতবেন। এখানে কোনো শেখার আলাপ করতে আসবেন না, এখানে কোনো প্রস্তুতির আলাপ করতে আসবেন না। প্রস্তুতির আলাপটা জায়গা মতো করেন। গত বছরই তো বিপিএল এ আমরা দেখছি যে সত্যিকারের উইকেটে খেলা শেখার একটা চেষ্টা গত বছর কিন্তু হয়েছে। সবই শুধু নিন্দা করি রাত দিন, তা কেন?
গত বছর বিসিবি উইকেট নিয়ে অনেক কাজ করছে, যেটা আমরা বিপিএল এর হিস্ট্রিতে প্রথমবার দেখছি। আমার ওই সময় মনে আছে, ওই সময় পার স্কোর নিয়ে বোধহয় একটা স্টার্সওয়ালা কন্টেন্ট করছিলাম, যেটা আমার হয় না আসলে, আমি পারি না, বুঝি না। কেউ একটু চাইলে হয়তো বেরও করতে পারেন, এগুলো ওই যে কী সব সার্চ ইঞ্জিন আছে, ওগুলো ইউজ করলে প্রপারলি বেরও করা যায়। গত বিপিএলে আমরা দেখছি যে ওই যে স্টার্স গুটে যেগুলো ওই সব ইঞ্জিন ব্যবহার করে যদি আপনারা বের করতে পারেন, তাহলে দেখবেন, আমার মনে আছে শুরুর দিকে বোধহয় প্রথম অর্ধেক পর্যন্ত আমি একটু হিসাব করছিলাম যে বাংলাদেশের হিস্ট্রিতে বিপিএলে প্রথম অর্ধেকে যে পার স্কোর থাকতো তার চেয়ে 20 রান আগায় গেছিল এবার বিপিএলে। তার মানে গত বিপিএলে আমরা একটু রান পোষা বা উইকেট তৈরি করার চেষ্টা করছি, এবং সেইটা আবার কিন্তু আমরা দেখছি বিভিন্ন ফেজে বিভিন্ন ক্যারেক্টার ধারণ করছে, এবং ওইটা ইচ্ছা করে করা হয়েছে যে কোনো ফেজে, চিটাগাং ফেজে হয়তো একটু সঙ্গে মুভমেন্ট যোগ করা হয়েছে উইকেটে, যাতে একটু রান কমে যায়। আবার সিলেট ফেজে বাউন্ডারি ছোট, উইকেট ফ্ল্যাট বানায় একদম রান বন্যা বানায় দেওয়া হয়েছে। ফাইন ফাইন, এটাই তো করতে হবে। আপনি ডোমেস্টিক ক্রিকেটে নানা ক্যারেক্টারের উইকেটে খেলা শিখবেন। কে আপনার গ্যারান্টি দিচ্ছে যে আগামী বিশ্বকাপে সবগুলা লাহোরের উইকেটে হবে? সবগুলা তো হবে না, কোনো কোনো ম্যাচ দেখবেন 130-35 পারের উইকেটেও হবে। সেটাও তো শিখতে হবে আপনার ঘরোয়া ক্রিকেটে। যাই শেখেন ঘরোয়া ক্রিকেটে শিখতে হবে, যাই শেখেন। এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে শেখার আলাপ করা যাবে না, একদমই না। অভ্যস্ত হওয়ার আলাপও করা যাবে না। মাত্র 3টা ম্যাচ খেলে আপনি অভ্যস্ত হতে চান, জীবনেও পারবেন না। এটা অভ্যস্ত হওয়ার জায়গা না। আপনি টপ লেভেলে এসে আপনি নবযানের সিটে বসে চাঁদে নবযান রওনা দিয়ে দিছে, তখন আপনি বলবেন যে আমি একটু শিখতে চাই যে এটা প্রপারলি কীভাবে হ্যান্ডেল করে। এটা তো হয় না। আপনার শেখার জন্য বহু সিস্টেম আছে। সেই সিস্টেমটা হচ্ছে ডোমেস্টিক ক্রিকেট। আপনারা যে সময় এইসব আত্মঘাতী কথাবার্তা বলতেছেন ফেসবুকে, যে প্রস্তুতি হচ্ছে না, তারপরে অভ্যস্ততা তৈরি হচ্ছে না, ওই সময়টাই ওই স্ট্যাটাসটা ওই কয় শব্দে ইউজ করেন বোর্ডের এগেনস্টে আওয়াজ তুলতে, যে আমাদের ডোমেস্টিক ক্রিকেট কই, কেন একটা বিপিএলই আমাদের একমাত্র ভরসা, কেন একটা বিপিএল এত পাতানো ম্যাচ, এত কিছু হয়, যে এত ফিক্সিং হয় যে আমরা বুঝে উঠতে পারি না যে সত্যিকারের প্রস্তুতি এখানে হচ্ছে কিনা, কেন আমরা এখনো এত ভালো ভালো উইকেট অনেক ভেন্যুতে করতেছি না, কেন 2-3টা ভেন্যুতে আমাদের ডোমেস্টিক আটকে আছে, কেন ডিপিএল বিপিএল এই সবগুলো মাত্র সব মিলে 4-5টা ভেন্যুতে আটকে আছে। দেশে ভেন্যুর অভাব, লোকেরা ভেন্যু চাচ্ছে। বসুন্ধরা গ্রুপ বলতেছে আমারে রংপুর দেন, বরিশাল বলতেছে আমারে বরিশাল স্টেডিয়াম দেন, আমরা ভেন্যু দিতে পারতেছি না। আমাদের ডোমেস্টিককে প্রপার ফাংশনাল করার আওয়াজ তোলেন। এই ইন্টারন্যাশনাল লেভেলে এসে যদি শেখার আলাপ করেন যে এই সিরিজটায় আমরা লো পার উইকেটে খেললাম বলে আমাদের খুব ক্ষতি হয়ে গেল, তাহলে আসলেই ভাই আপনি ক্রিকেট থেকে অনেক দূরে আছেন। পৃথিবীর কোনো দল এই লেভেলে এসে শেখে না, এই লেভেলে এসে সে অভ্যস্ততার চেষ্টা করে না। আপনি ইন্ডিয়ার কথা ভাবেন একবার, জাস্ট ইন্ডিয়ার কথা, অন্য কোনো দেশের উদাহরণ দিচ্ছি না, ইন্ডিয়ার কথা ভাবেন। ইন্ডিয়ার ডোমেস্টিকের খোঁজ রাখেন। ইন্ডিয়ার ডোমেস্টিক যেগুলো সত্যিকার ডোমেস্টিক, আইপিএল কিন্তু ডোমেস্টিক না। এই যে আমাদের ভ্রান্তিটা কোথায়, আমরা বিপিএল আইপিএল এগুলারে ডোমেস্টিক ধরে নিয়ে বসে আছি, আমাদের বোর্ডও তাই ধরে নিয়ে বসে আছে। আইপিএল ডোমেস্টিক না, ওদের ডোমেস্টিক হচ্ছে অনেক বড় একটা টি-20 টুর্নামেন্ট আছে, নামটা ভুলে গেছি। এছাড়া প্রত্যেক প্রভিন্সে প্রচুর টি-20 টুর্নামেন্ট হয়, প্রভিন্সের আন্ডারে ডিস্ট্রিক্ট লেভেলে টি-20 টুর্নামেন্ট হয়, দ্যাট ইজ ডোমেস্টিক। এবং ওইগুলার উইকেটের খবর নেবেন যে ওখানে কেমন হয়। কোথাও আছে রান বন্যা হয়ে যাচ্ছে, কোথাও হচ্ছে 100-120 রান হচ্ছে পার স্কোর। মানে ওরা নানা রকম উইকেটে খেলতেছে, রান বন্যা করতেছে, অমুক করতেছে, তমুক করতেছে। আবার আইপিএল শোকেস ইভেন্ট, আইপিএলে সবসময় 200 রাখতেছে, বিনোদন দিতে হবে, টাকা কামাইতে হবে। ইন্টারন্যাশনাল যখন হয় তখন কি করে একটু খেয়াল করেন তো, ইন্টারন্যাশনালের ঠিকই টার্নারে চলে যায়। ইন্টারন্যাশনালে ওরা টিম নিজেদের টিমের স্ট্রেংথ দেখে। যে সিরিজে বুমরা খেলে, যে সিরিজে সূর্যকুমার যাদবরা সবাই ফিট থাকে, সে সিরিজে হয়তো তারা 200 পারের উইকেটে চলে যায়। আবার যখন দেখে যে ওখানে একটু প্রবলেম হচ্ছে, পেসাররা সবাই অ্যাভেলেবেল নাই, জাদেজা তো এখন টি-20 খেলে না, মানে যে ফর্ম্যাটেই হোক, যারা অ্যাভেলেবেল থাকে, যারা বেস্ট ফর্মে থাকে, তাদের মতো করে উইকেট বানায়। কখনো কখনো এখনও এই গত বছরও সে নিউজিল্যান্ডের বিপক্ষে এটা করতে গিয়ে ধরা খেয়ে হোয়াইট ওয়াশ হয়ে গেছে। একেবারে সবকটা ম্যাচ র্যাঙ্ক টার্নারে খেলছে। কি হয়েছে? ওরা তো করছে এটা জেতার জন্য, কিন্তু ওরা রঞ্জিত র্যাঙ্ক টার্নারে খেলতেছে না, রঞ্জিত একদম জেনুইন ফাস্ট বোলিং উইকেটেও খেলতেছে। খোঁজ নেন। ঘরোয়া ক্রিকেট হচ্ছে শেখার জায়গা। এই কথাটা বলার জন্য এতগুলো কথা বললাম, যদি কেউ আহত হন, মানে আমি একটু মজা করে খোঁচাখাচি দিয়ে কথা বললাম তো, কিন্তু এগুলো আসলে আমাদের বোঝা দরকার। তো লম্বা সময় ধরে দেখতেছি যে একই বাতুলতা, মানে বুঝে না বুঝে নিজেদের ক্রিকেটারদের ছোট করার জন্য, নিজেদের সবগুলো অ্যাচিভমেন্টে ছোট করার জন্য আমরা যখনই যা কিছু জিতি, যেখানে জিতি,
মানে দুনিয়ার যেখানে জিতি, ওয়াকাতেও যদি আমি জিতি, আমাদের দেশে আমি একটা গ্রুপ দেখি যুক্তি খুঁজে বের করে যে কোন কারণে বাংলাদেশ সুবিধা পায় ম্যাচটা জিতছে। এটা আমরা মানে এইটা আর নেওয়া যায় না রে ভাই, এটা নেওয়া যায় না। একটু সেলিব্রেট করতে শেখেন, একটু সেলিব্রেট করতে শেখেন। আমাদের আনন্দের উপলক্ষ তো খুব বেশি না রে ভাই। আজকে বিমান পড়ে বাচ্চা মরে, আজকে অমুক হয় তমুক হয়, দেশটা এর মধ্যেই চলতেছে। এর মধ্যে টুকটাক যে একটু আনন্দের উপলক্ষ আসে, ওই শতাব্দীতে একজন একটা নোবেল নিয়ে আসে, ওই দীর্ঘকাল পরে আমাদের একজন ক্রিয়েটরের বানানো মুভি অস্কারে যায়, আমাদের একজন ভিএফএস অ্যানিমেশন ডিরেক্টর ওয়াহিদ ইবনে রেজা ভাই, ওনার মুভি একের পর এক অস্কারে নমিনেশন পাচ্ছে, অস্কার পাচ্ছে, কই সেলিব্রেশন নাই। আমরা ওইটারে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, উনি তো এখানে চাকরি করে, চাকরি করে কয়জন ইয়ে করে অস্কারে তার মুভি যায়। এই জিনিসগুলো আমরা সেলিব্রেট করি ভাই। প্লিজ সেলিব্রেট করেন, জয়টা সেলিব্রেট করেন, আসল জায়গায় সমালোচনা করেন, নিজের কর্তৃপক্ষরে নিজে চ্যালেঞ্জ করেন যে আমার ছেলেদের শেখানোর জন্য আসলে কি করতেছেন, এই চ্যালেঞ্জটা করেন। অযথা নিজেদের ছেলে পেলেদের ছোট করেন না, নিজেদের প্রত্যেকটা অ্যাচিভমেন্টে এভাবে টানিয়ে মাটিতে নামায়েন না। চেষ্টা করেন না দেখানোর যে আমরা ছোট, আমরা পারি না, যা কিছু অর্জন করি অন্যের করুণায়, ও উইকেটের সহায়তা নিয়ে। আশা করি আমরা নিজেদের সেলিব্রেট করতে শিখবো। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।